এবার ডিসকাশনে যাব। নিউক্লিয়ার ফিশন প্রসেসে দেখেছো যে এ heavier nucleus take part in the process and it splits into fragments. Nuclear fusion processটা just the opposite. Here two lighter nuclei take part in the process to produce a heavier নিউক্লিয়াস। হ্যাঁ, এখানে লাইটার নিউক্লিয়াই গুলো টেক পার্ট করে, যেখান থেকে আমরা একটা হেভিয়ার নিউক্লিয়াস পেয়ে থাকি। So nuclear fusion is basically a nuclear reaction in which two or more lighter nuclei take part to form a heavier nucleus and subatomic particles. যে কোনো নিউক্লিয়ার রিঅ্যাকশনের ক্ষেত্রে সাবঅ্যাটমিক পার্টিকেল লাইক নিউট্রন, প্রোটন, আলফা পার্টিকেল এইগুলো প্রডিউসড হয়। এইগুলো খুব কমন ফেনোমেনন। The process is shown schematically here. You have a deuterium nucleus. You see one proton and one neutron. This is H2, and you have a tritium nucleus, one proton and two neutrons. They take part in nuclear fusion process. Nuclear fusion process তারা take part করলো। As a consequence, we have a helium-4 nucleus and a neutron. হ্যাঁ, এই প্রসেসে একটা helium-4 নিউক্লিয়াস আর একটা নিউট্রন পাওয়া গেল। টোটাল এনার্জিটা ইজ অ্যারাউন্ড 17.6 মেগা ইলেকট্রন ভোল্ট। তো অ্যারাউন্ড 3.5 mega electron volt is carried out by helium-4 by the alpha particle, while the neutron carries around 14.1 mega electron volt energy. Okay. The reaction is shown here. 2H1 plus 3H1 fusion process take part করে He42 alpha particle plus neutron are around 17.6 mega electron volt energy evolved হয়। The difference in mass between the products and the reaction is manifested as the release of large amount of energy. আমরা সবসময় এই জিনিসটাকে দেখে এসেছি যে কোনো একটা রিঅ্যাকশনে এনার্জি ইভলভড হচ্ছে, এই কথার অর্থ কিউ ভ্যালু অফ দি রিঅ্যাকশন ইজ লার্জ। রিঅ্যাকশনটার কিউ ভ্যালু লার্জ হতে গেলে যেটা দরকার সেটা কি, তোমার যেগুলো পেরেন্ট প্রোডাক্ট যারা রিঅ্যাকশনে টেক পার্ট করছে তাদের কম্বাইন্ড মাসটা ইল্ড প্রোডাক্ট রিঅ্যাকশনের পরে যেগুলো প্রডিউসড হচ্ছে তাদের কম্বাইন্ড মাসের থেকে বড় হতে হবে। সেটাই বলা হয়েছে দ্য ডিফারেন্স ইন মাস বিটুইন প্রোডাক্টস অ্যান্ড দি রিঅ্যাক্ট্যান্টস ইজ ম্যানিফেস্টেড অ্যাজ দি রিলিজ অফ লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি। Fusion is the process that powers active or main sequence in stars or other high magnitude stars, hydrogen bomb, etc. ফিউশন প্রসেসটা একটা বেসিক প্রসেস যে প্রসেসে স্টারে এনার্জি প্রডিউসড হয়। হ্যাঁ, সূর্য বা এরকম স্টারে এনার্জি প্রোডাকশনের বেসিক মেকানিজমটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন প্রসেস। এছাড়াও হাইড্রোজেন বম্ব এর নাম শুনেছো, এখানেও কিন্তু বেসিক যে প্রসেসটা অ্যাসোসিয়েটেড দ্যাট ইজ নিউক্লিয়ার ফিউশন প্রসেস। ওকে, যেটা বলছিলাম, দি ডিফারেন্স ইন মাস অ্যারাইজেস ডিউ টু দি ডিফারেন্স ইন নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি বিটুইন দি অ্যাটমিক নিউক্লিয়াই বিফোর অ্যান্ড আফটার দি ফিউশন প্রসেস। জাস্ট রিকল দি বাইন্ডিং ফ্র্যাকশন ভার্সাস মাস নাম্বার কার্ভ। এই কার্ভটার সাথে অনেক দিন থেকে পরিচিত আছো, বারবার এটাকে রিকল করতে হচ্ছে। দেখো, আবার দেখো এখানে আগে নিউক্লিয়ার ফিউশন প্রসেস এক্সপ্লেন করার সময় আমরা বলছিলাম এই নিউক্লিয়াসগুলো থেকে ফ্র্যাগমেন্টগুলো যে পাওয়া যাচ্ছে সেটা এই ডোমেনে লাই করছে। তাহলে এই নিউক্লিয়াস থেকে যখন এই ডোমেনে নিউক্লিয়াস পাচ্ছি তাদের স্টেবিলিটি বেশি হচ্ছে। কাজেই এই হেভিয়ার নিউক্লিয়াসগুলো এনার্জেটিক্যালি অ্যালাউড টু টেক পার্ট ইন ফিশন প্রসেস। আর একই রকমভাবে এই লাইটার ডোমেনে দেখো এই যে হিলিয়াম 3 বা হাইড্রোজেন 3 বা হাইড্রোজেন 2 বা হাইড্রোজেন 1, এই আইসোটোপগুলোর বাইন্ডিং ফ্র্যাকশনটা মাচ স্মলার অ্যাজ কম্পেয়ার টু হিলিয়াম 4, রাইট? বা ইভেন 2H ডয়টেরিয়াম বা হাইড্রোজেন এর যে বাইন্ডিং ফ্র্যাকশন সেইগুলো কিন্তু মাচ স্মলার অ্যাজ কম্পেয়ার টু হাইড্রোজেন 3 বা হিলিয়াম 3। সুতরাং এখানে এই লাইটার নিউক্লিয়াইগুলো যদি ফিউশন প্রসেসে টেক পার্ট করে তাতে করে কি একটা হেভিয়ার নিউক্লিয়াস পাবো। ফর এক্সাম্পল, এই হাইড্রোজেন আর ডয়টেরিয়াম ফিউশন প্রসেসে টেক পার্ট করলো টু গেট কনভার্টেড ইনটু হিলিয়াম 3। তাহলে যে ইল্ড প্রোডাক্টটা পেলাম তার বাইন্ডিং ফ্র্যাকশনটা লার্জার। বাইন্ডিং ফ্র্যাকশন লার্জার এই কথার অর্থ কি, তার যে নিউক্লিয়ার মাস সেইটা কম।
তাহলে এখানে একটা মাস ডিফেক্ট থাকছে, মাস ডিফারেন্স থাকছে, ডিফেক্ট বলবো না, মাস ডিফারেন্স থাকছে। সেই মাস ডিফারেন্সটার জন্য আমরা একটা পজিটিভ কিউ ভ্যালু পাচ্ছি। The binding energy per nucleon for lighter nuclei is smaller and it increases with increase in A. Product nuclei after fusion has higher binding energy and hence they are more stable. এটাকে আরেকটু করে ক্যালকুলেট করা আছে, দেখো এনার্জেটিক্সটা আমরা ক্যালকুলেট করতে পারি। একটা সিমেট্রিক প্রসেসের কথা কনসিডার করো, আমরা ফিশনের সময়ও একটা সিমেট্রিক প্রসেস কনসিডার করেছিলাম। এখানেও জিনিসটাকে কোয়ালিটেটিভলি বোঝার জন্য একটা সিমেট্রিক টাইপ ফিউশন ডিসকাস করা রয়েছে। হ্যাঁ, এক্স এজেড একটা নিউক্লিয়াস আর আইডেন্টিক্যাল আরও একটা নিউক্লিয়াস এক্স এজেড, এরা যদি ফিউশন প্রসেসে টেক পার্ট করে যে প্রোডাক্ট আমরা পাবো তার মাস নাম্বার হবে 2A, অ্যাটমিক নাম্বার হবে 2Z। এটা ফর্মুলা ফর দি বাইন্ডিং এনার্জি লিকুইড ড্রপ মডেল থেকে, সেমি এম্পিরিক্যাল মাস ফর্মুলা থেকে বাইন্ডিং এনার্জির যে ফর্মুলাটা পেয়েছিলাম সেটাকে ইউজ করো। দেখো এবার ওয়াই এর ক্ষেত্রে বাইন্ডিং এনার্জিটা কত হবে, এই এক্সপ্রেশনে এটাকে রিপ্লেস করতে হবে বাই 2A, জেডটাকে রিপ্লেস করতে হবে বাই 2Z। ওকে, দি কিউ ভ্যালু অফ দি রিয়াকশন, এই রিয়াকশনটার কিউ ভ্যালু যদি ক্যালকুলেট করি, কম্বাইন্ড রেস্ট মাস এনার্জি অফ দি অ্যাটমস টেকিং পার্ট ইনটু দি রিয়াকশন, তাহলে 2 ইন্টু মাস অফ এক্স মাইনাস এম অফ ওয়াই, মাস অফ ওয়াই, 2 ইন্টু মাস অফ এক্স মাইনাস মাস অফ ওয়াই। এটাকে আমরা বাইন্ডিং এনার্জির টার্মে যদি লিখি তাহলে জিনিসটা কেমন হবে, বাইন্ডিং এনার্জি অফ ওয়াই মাইনাস টোয়াইস দি বাইন্ডিং এনার্জি অফ এক্স, রাইট। এখানে বাইন্ডিং এনার্জির ফর্মুলাটা আমাদের দেয়া রয়েছে। ওয়াই এর বাইন্ডিং এনার্জি যদি ক্যালকুলেট করতে হয়, উই হ্যাভ টু রিপ্লেস এ বাই 2A and z by 2z, সেটাই এখানে করা হয়েছে। দেখো প্রথম যে চারটে টার্ম, সেখানে a এর জায়গায় 2a বসানো হয়েছে, z এর জায়গায় 2z বসানো হয়েছে, ক্লিয়ার। আর পরে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে কোয়ান্টিটিটা রয়েছে সেটা x অ্যাটমটার বাইন্ডিং এনার্জি। ওকে, এবার এখানে অ্যালজেব্রিক্যালি জিনিসটাকে সিম্পলিফাই করলে এরকম কিছু একটা ভ্যালু পাবে আর কি। আগের মতোই দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু আমাদের এই দুটো টার্মই রয়েছে, একটা সারফেস এনার্জি টার্ম আর একটা হচ্ছে Coulomb energy term. For nuclear fusion, you know this is an exothermic reaction. Exothermic reaction is a nuclear reaction in which we get the energy. Yes, energy is evolved. Exothermic reactionটা হচ্ছে একটা নিউক্লিয়ার রিয়াকশন যেখানে এনার্জি ইভলভড হয়, অর্থাৎ ফর exothermic reaction Q value is greater than 0. The other type is the endothermic reaction. নিউক্লিয়ার রিয়াকশনের অন্য টাইপটা হচ্ছে এন্ডোয়ার্জিক রিয়াকশন। এই এন্ডোয়ার্জিক রিয়াকশনে এনার্জিটা দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু কিউ ভ্যালুটা লেস দেন 0। ওকে, সো আই কাম ব্যাক, নিউক্লিয়ার ফিউশন ইজ অ্যান এক্সোয়ার্জিক রিয়াকশন, কিউ ইজ গ্রেটার দেন 0। তাহলে আগের পাতায় আমরা যে ফর্মুলাটা পেয়েছিলাম, এই যে জিনিসটা পেয়েছিলাম, এই কোয়ান্টিটিটাকে 0 থেকে বড় করে দেখো কি পাওয়া যায়। You will have the condition as z square by a less than 4.88. ওকে, এখানে আমরা a2 আর a3 ভ্যালুগুলোকে বসালে এই জিনিসটা পাবো আর কি, z square by a is less than 4.88. ওকে, ফর লাইটার নিউক্লিয়াই z is almost equal to a by 2. লাইটার নিউক্লিয়াই গুলোর কথা কনসিডার করো, সেখানে সাধারণভাবে জেডটা অলমোস্ট a by 2 এর সাথে সমান। তাহলে এই ফর্মুলা থেকে দেখতে পাচ্ছ যে a ভ্যালুটা যদি 20 থেকে কম হয় তাহলে তারা এনার্জেটিক্যালি অ্যালাউড টু টেক পার্ট ইনটু দি নিউক্লিয়ার রিয়াকশন। কিন্তু এটা একদম পুরোপুরি নয়, থিওরিটিক্যালি জিনিসটা এতটাই সিম্পল নয় আর কি। হ্যাঁ, একটা কোয়ালিটেটিভ ম্যানারে লিকুইড ড্রপ মডেল দিয়ে আমরা যেটা শিখেছিলাম সেইটা থেকে এরকম ধরনের একটা আর্গুমেন্ট পুট করতে পারি আর কি। ওকে, নাও উই ক্যান হ্যাভ দি আইডিয়া রিগার্ডিং দি এনার্জি রিলিজড ইন এ নিউক্লিয়ার ফিউশন প্রসেস। একটা এক্সাম্পল এখানে নেওয়া হয়েছে, এইটা ডয়টেরিয়ামকে বোঝানো হচ্ছে। কেমন, এইচ দিয়েও ডিনোট করা যেতে পারতো, H21 প্লাস H31, ডয়টেরিয়াম প্লাস টিট্রিয়াম, এদের যে ফিউশন প্রসেস, সেখানে আমরা একটা আলফা পার্টিকেল আর একটা নিউট্রনকে পাচ্ছি। উই ক্যান ক্যালকুলেট দি কিউ ভ্যালু অফ দিস রিয়াকশন। কিউ ভ্যালুটা কত হবে, মাস অফ ডয়টেরিয়াম মাস অফ টাইট্রিয়াম মাইনাস মাস অফ হিলিয়াম মাইনাস মাস অফ নিউট্রন। সব মাসগুলোকে বসিয়ে দাও, দিয়ে কিউ ভ্যালুটাকে ক্যালকুলেট করো, দেখতে পাবে ভ্যালুটা পাচ্ছ 17.44 মেগা ইলেকট্রন ভোল্ট। ওকে, সো হিউজ একটা ভ্যালু আমরা এখানে দেখতে পাচ্ছি আর কি।
তোমরা ইউরেনিয়াম 235 এর ফিশন প্রসেস, ইউরেনিয়াম 235 এর ফিশন প্রসেসের এনার্জি ইলটা মনে করতে পারছো কত ছিল? অ্যারাউন্ড 200 মেগা ইলেকট্রন ভোল্ট। কিন্তু আমি যখন নিউক্লিয়ার ফিউশন প্রসেসটাকে ইন্ট্রোডিউস করলাম, সেখানে বলেলাম যে ফিউশন প্রসেসে কিন্তু মোর এনার্জি ইনভলভড, আরো বেশি এনার্জি পাওয়া যায় অ্যাজ কম্পেয়ার টু দি এনার্জি obtained in nuclear ফিশন প্রসেস। নিউক্লিয়ার ফিশন প্রসেসের থেকে ফিউশন প্রসেসে কিন্তু আরো বেশি এনার্জি পাওয়া যায়। সেটা কি এই ডেটাটা থেকে আর্গুম করতে পারছো? একটা নিউক্লিয়ার ফিশন প্রসেস ইউরেনিয়াম 235, এই ফিশন প্রসেসের এনার্জি ইল্ড আমরা দেখলাম অ্যারাউন্ড 200 মেগা ইলেকট্রন ভোল্ট, আর এখানে যে ফিউশন প্রসেসটা দেখলাম এইখানে এনার্জি ইল্ডটা হচ্ছে অ্যারাউন্ড 17 মেগা ইলেকট্রন ভোল্ট। বাট আই টোল্ড নিউক্লিয়ার ফিউশন প্রডিউসেস মোর এনার্জি দেন নিউক্লিয়ার ফিশন। কোথাও মিসম্যাচ পাচ্ছো বা জিনিসটাকে এক্সপ্লেন করতে পারবে কোনোভাবে? রেসপন্ড করো কেউ। হ্যালো, হ্যালো, রেসপন্ড করো একটু। স্যার বলছি যে মানে এনার্জি অনেক মানে পাওয়া যায় বেশি এরকম। হ্যাঁ, আমি আমি প্রশ্নটা বুঝতে পেরেছো সবাই? প্রশ্নটা যেটা বললাম যে ইউরেনিয়াম 235 একটা ফিশন যদি হয় তাহলে 200 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি পাওয়া যায়। অন দি আদার হ্যান্ড এখানে যে ফিউশন প্রসেসটা দেখালাম সেই ফিউশন প্রসেসের এনার্জি ইল্ড হচ্ছে অ্যারাউন্ড 17 মেগা ইলেকট্রন ভোল্ট। কিন্তু আমি ফিউশন প্রসেসটাকে যখন ইন্ট্রোডিউস করি সেখানে বলেছিলাম যে ফিউশন প্রসেস প্রডিউসেস মোর এনার্জি দেন ফিশন। ক্যান ইউ আর্গু? যখন আমি এই কথাটাকে বলছি যে নিউক্লিয়ার ফিউশন প্রডিউসেস মোর এনার্জি দেন ফিশন, আমি কিন্তু জাস্ট একটা ফিশন বা একটা ফিউশনের সাথে একটা ফিউশনকে একটা ফিশনের সাথে কম্পেয়ার করছি না, রেদার একটা সার্টেন অ্যামাউন্ট অফ মাসকে কম্পেয়ার করছি। যদি 1 কেজি ডাইটেরিয়াম বা 1 কেজি টিট্রিয়াম এদের ফিউশন হয়, যে এনার্জিটা পাবো সেটা কিন্তু 1 কেজি ইউরেনিয়াম 235 এর ফিশনের থেকে অনেকটা বেশি। আবার বলছি, 1 কেজি ডয়টেরিয়াম বা 1 কেজি টিট্রিয়ামের যদি ফিউশন হয়, যে এনার্জিটা পাবো দ্যাট ইজ মাচ লার্জার অ্যাজ কম্পেয়ার টু দি এনার্জি obtained from 1 কেজি ফিশন অফ ইউরেনিয়াম 235। খেয়াল করে দেখো, ইউরেনিয়ামের মাস নাম্বারটা কত? 235, হোয়ারএজ ডয়টেরিয়ামের মাস নাম্বারটা হচ্ছে 2 বা টাইট্রিয়ামের মাস নাম্বারটা হচ্ছে 3। তাহলে ডয়টেরিয়ামের কথাই যদি কনসিডার করো, দেখো কত ডয়টেরিয়ামের মাস নাম্বারের থেকে ইউরেনিয়ামের মাস নাম্বারটা রাফলি কত 120 টাইমস লার্জার, 120 টাইমস লার্জার। সুতরাং 1 কেজি ইউরেনিয়ামে যতগুলো ইউরেনিয়াম অ্যাটম রয়েছে 1 কেজি ডয়টেরিয়ামে তার থেকে কিন্তু 100 টাইমস লার্জার অ্যাটম রয়েছে। অর্থাৎ 1 কেজি ডয়টেরিয়ামে যদি ফিউশন প্রসেসের কথা আমরা কনসিডার করি, ইট উইল প্রডিউস 100 টাইমস দি ভ্যালু 17 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে 1 কেজির যদি কনভার্সনের কথা কনসিডার করো তাহলে যেটা হবে সেটা কিন্তু অনেকটাই বেশি আর কি। দুটো রেশিও যদি নাও, দুটো রেশিও নিলে দেখতে পাবে যে তোমার ডয়টেরিয়ামের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে 1700 আর ইউরেনিয়ামের ক্ষেত্রে এটা হচ্ছে অ্যারাউন্ড 200। সেই জন্যই এই কথাটা বলা যে ফিউশন প্রসেস প্রডিউসেস মোর এনার্জি দেন ফিশন প্রসেস। ওকে, নেক্সট, এনার্জি প্রোডাকশন ইন স্টার্স। স্টারে কিভাবে এনার্জি প্রডিউসড হয় এখানেও কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, এগুলো মুখস্থ করতে হবে। দি স্টার্স আর রিলিজিং এনার্জি ইয়ার্স আফটার ইয়ার্স। দেখতে জানো এগুলো তোমরা অ্যাস্ট্রোফিজিক্সের যদি প্রিলিমিনারি কিছু পড়ে আসো তাহলে সেখানেও এই ডেটাগুলো পাবে। ফর এক্সাম্পল, সান রিলিজেস এনার্জি at the rate 4 into 10 to the power 26 joule per second for at least 4 into 10 to the power 9 years. Okay, Sun's mass is around 2 into 10 to the power 30 kg, and hence on an average it releases 2 into 10 to the power minus 4 joule per kg per second. সানের মাসটা যদি 10 to the power 30 কেজি ধরে নিই, সানটা কতটা এনার্জি রিলিজ করছে সেটাও আমরা জানি।
4 into 10 to the power 26 per joule 26 joule per second রেটে এনার্জি রিলিজ করছে। কাজেই পার ইউনিট মাস অফ দি সান সেখান থেকে 2 into 10 to the power minus 4 জুল পার সেকেন্ড এনার্জি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, সো হোয়াট উইল বি দি সোর্স অফ দিস হিউজ এনার্জি? এই এনার্জিটার সোর্স কি হতে পারে? অবশ্যই কোনো কেমিক্যাল রিঅ্যাকশন বা গ্র্যাভিটেশনাল এনার্জি ক্যান নট অ্যাকাউন্ট ফর দি হিউজ প্রোডাকশন অফ দিস এনার্জি। কেমিক্যাল রিঅ্যাকশন দিয়ে বা গ্র্যাভিটেশনাল এনার্জি দিয়ে কিন্তু আমরা এই এনার্জিটার সোর্সটাকে হিসাব করতে পারি না। সেটাকে আর্গু করা যায় খুব সুন্দরভাবে। ফর এক্সাম্পল, ইফ সান ইজ কনসিস্টেড অফ কার্বন অ্যান্ড অক্সিজেন অনলি, দি সোলার এনার্জি ওয়ার জেনারেটেড ডিউ টু বার্নিং অফ কার্বন। ধরে নাও যে সূর্যের মধ্যে শুধুমাত্র কার্বন আর অক্সিজেন রয়েছে, আর সূর্য থেকে যে এনার্জিটা পাওয়া যাচ্ছে সেইটা সোর্সটা হচ্ছে বার্নিং অফ কার্বন। তাহলে ইট উড বি বার্নড অ্যারাউন্ড 1500 ইয়ার্স। যদি আমরা ধরে নিতাম যে সানের এন্টায়ার মাসটা কার্বন আর অক্সিজেনের জন্য এবং সানের এনার্জি প্রোডাকশনটা শুধুমাত্র এই কার্বনের বার্নিং এর জন্য হচ্ছে, তাহলে কিন্তু 1500 বছরেই সানটা লস্ট হয়ে যেত। হ্যাঁ, তাহলে একমাত্র এক্সপ্লেনেশনটা আসতে পারে এই নিউক্লিয়ার এনার্জি থেকে আর কি। দি হিউজ সোর্স অফ এনার্জি is the nuclear energy. হ্যাঁ, এটাই বলা হয়েছে, this leaves nuclear energy as the possible source of stellar energy. Stellar energy source chemical energy বা gravitational energy নয়, rather it is the nuclear energy. Okay, the sun is known to be mainly made up of hydrogen and helium. এটা তোমরা পড়ে এসেছো কোনো না কোনো জায়গাতে। সূর্যের মধ্যে মেনলি হাইড্রোজেন এবং হিলিয়াম রয়েছে। অলমোস্ট সানের যে মাস তার 90% কনস্টিটিউয়েন্ট হচ্ছে হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম, অ্যান্ড ইন অলমোস্ট ইকুয়াল প্রপোর্শন। হাইড্রোজেন যতটা রয়েছে হিলিয়ামও অলমোস্ট ততটাই রয়েছে। ইফ বাই সাম সিরিজ অফ নিউক্লিয়ার রিঅ্যাকশনস 4 hydrogen nuclei combine to produce one helium nucleus, the energy released in the fusion process. সেক্ষেত্রে কিন্তু আমরা জিনিসটাকে এক্সপ্লেন করতে পারতাম। এখানে এটা দেখানো হয়েছে, যদি এইরকম হতো যে চারটে, যেটা এখানে আগের স্লাইডে বললাম, বাই সাম সিরিজ অফ নিউক্লিয়ার রিঅ্যাকশন যদি চারটে হাইড্রোজেন নিউক্লিয়াই কম্বাইন করে একটা হিলিয়াম নিউক্লিয়াস প্রডিউসড হয়, তাহলে এই ফিউশন প্রসেসে কতটা এনার্জি রিলিজড হবে সেটা এখানে দেখানো হয়েছে। রাফলি 4 times the mass of hydrogen minus mass of helium ক্যালকুলেট করলে দেখা যাবে it is 4.28 into 10 to the power minus 12 joule. Clear? Each kg of hydrogen contains Avogadro number 6 into 10 to the power 26 protons. The energy content of such a source will be around this. তাহলে 1 কেজি হাইড্রোজেন থেকে কিন্তু আমরা এই পরিমাণ এনার্জি পেতে পারতাম। হ্যাঁ, 2.4 into 10 to the power 5 joule per kg এনার্জি পেতে পারতাম। If the source releases energy at this rate, it could continue for 10 to the power 12 years. হাইড্রোজেনের কনভার্সন হচ্ছে, হাইড্রোজেন থেকে হিলিয়াম প্রোডাকশন হচ্ছে, তাহলে এই সমস্ত হাইড্রোজেন শেষ হতে 10 to the power 12 ইয়ার্স টাইম লাগবে যদি সান থেকে আমরা এইরকম রেটে এনার্জি পেতে থাকি। এটা তোমার প্রথম সাজেস্টেড হয়েছিল ইন 1928 দ্যাট সাকসেসিভ ক্যাপচার অফ 4 protons by some light nuclei could produce alpha particle and release energy at this rate. এইরকম চারটে প্রোটন, চারটে হাইড্রোজেন অ্যাটম থেকে এইরকম হিলিয়াম অ্যাটম পাওয়া যেতে পারে বাই সাকসেসিভ বাই 2 different methods, তাতে করে এরকম ধরনের একটা হিউজ এনার্জি পাওয়া সম্ভব। এখানে দুটো নিউক্লিয়ার প্রসেস, থার্মোনিউক্লিয়ার রিঅ্যাকশন প্রসেসকে সাজেস্ট করা হয়েছিল। ওয়ান ইজ প্রোটন প্রোটন চেন অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ কার্বন নাইট্রোজেন অক্সিজেন সাইকেল, সিএনও সাইকেল বলা হয়। একটা হচ্ছে পিপি সাইকেল, পিপি চেন, আর একটাকে বলা হয় সিএনও সাইকেল, কার্বন নাইট্রোজেন অক্সিজেন সাইকেল। দে হ্যাভ বিন সাজেস্টেড দ্যাট এক্সপ্লেন দি এনার্জি প্রোডাকশন ইন স্টার্স। এখানে স্পেলিংটা ভুল আছে, স্টার্স হয়ে গেছে, এটা স্টার হবে আর কি। হ্যাঁ, নেক্সট এখানে এই প্রোটন প্রোটন চেনটাকে দেখানো হয়েছে, যেমনটা ছবি থেকে বুঝতে পারছো, খুব সিম্পল ম্যানারেই দেখানো হয়েছে। দুটো প্রোটন বা দুটো হাইড্রোজেন অ্যাটম ফিউশন প্রসেসে টেক পার্ট করছে, ফিউশন প্রসেসে টেক পার্ট করে একটা তৈরি হচ্ছে, আই মিন হাইড্রোজেন 2 ডয়টেরিয়াম তৈরি হচ্ছে। এই ডয়টেরিয়ামটা আরো একটা হাইড্রোজেনের সাথে
ফিউশন প্রসেসে টেক পার্ট করছে, করে হিলিয়াম-3 প্রডিউসড হচ্ছে। এরকম আইডেন্টিক্যাল রিয়াকশন আরও একটা সেট কনসিডার করো, দুটো প্রোটন থেকে একটা ডয়টেরিয়াম আর একটা প্রোটনের সাথে রিয়াকশানে একটা হিলিয়াম। এবার এই দুটো হিলিয়াম-3 নিউক্লিয়াস ফিউশন প্রসেসে টেক পার্ট করতে পারে and can produce one alpha particle, হ্যাঁ, one alpha particle and 2 protons। তাহলে আমরা এই একটা আলফা পার্টিকেল পাওয়ার জন্য কতগুলো প্রোটন কাজে লেগেছে দেখতে পাচ্ছি, এখানে দুটো, চারটে, এইখানে একটা আর এইখানে একটা, কটা, 6টা। আর অ্যাট দি এন্ড অফ দি প্রসেস আমরা দুটো প্রোটন পাচ্ছি। তাহলে এফেক্টিভলি দেখতে পাচ্ছ যে 4টে প্রোটন থেকে একটা আলফা পার্টিকেল, একটা হিলিয়াম নিউক্লিয়াস তৈরি হচ্ছে। এই যে পার্টিকেলগুলোকে দেখানো হয়েছে, এই পার্টিকেলগুলো নিউক্লিয়ার পার্টিকেলস না, এগুলো ইলেকট্রন বা পজিট্রন। এখানে সেটা এক্সপ্লেন করা আছে, দেখো দুটো প্রোটন, এই যে এই রিয়াকশনটাকে ডিসক্রাইব করা রয়েছে, প্রোটন প্লাস প্রোটন থেকে ডয়টেরিয়াম প্লাস বিটা প্লাস পজিট্রন, হ্যাঁ, প্লাস 0.42 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি। সিমিলার আর একটা রিয়াকশনকে দেখানো হয়েছে পরের যে স্টেপটা, সেকেন্ড স্টেপটা, যেখানে একটা ডয়টেরিয়াম আর একটা প্রোটনের মধ্যে রিয়াকশন হচ্ছে টু প্রডিউস এ হিলিয়াম-3 নিউক্লিয়াস। এখানে গামা রেডিয়েশন হয় এবং 5.5 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি পাওয়া যায়। এরপর থার্ড যে স্টেজটা, যেখানে দুটো হিলিয়াম নিউক্লিয়াস রিয়াকশনে টেক পার্ট করছে টু প্রডিউস 1 আলফা পার্টিকেল অ্যান্ড 2 প্রোটনস অ্যান্ড 12.8 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে হোয়াট ইজ দি টোটাল এনার্জি ইল্ড? এই পুরো চেনটা, একটা চেন যদি হয়, তাহলে 4টে প্রোটন থেকে আমরা বেসিক্যালি কি পাচ্ছি, 4টে প্রোটন থেকে বেসিক্যালি আমরা একটা আলফা পার্টিকেল পাচ্ছি, রাইট? এবং এই চেনটা অকার করার জন্য দেখতে পাচ্ছ প্রথম রিয়াকশনটাকে কিন্তু দুবার অকার করতে হবে। প্রথম রিয়াকশনটা এই যেখানে হয়েছে, এখানে হয়েছে, দ্বিতীয় রিয়াকশনটাকেও দুবার অকার করতে হবে, এখানে হয়েছে, এখানে হয়েছে। কাজেই টোটাল এনার্জি ইল্ড কত হবে? 2 × 0.42 MeV প্লাস 2 × 5.5 MeV প্লাস 12.8 MeV। ক্যালকুলেট করে দেখো, এই চারটি ইকুয়েশনকে যদি কম্বাইন করি, প্রথম রিয়াকশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, দ্বিতীয় রিয়াকশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, করে সবগুলোকে যদি যোগ করো, তাহলে ইউ উইল হ্যাভ দিস রিয়াকশন। দেখতে পাচ্ছ, দি এনার্জি ইল্ড অফ দিস রিয়াকশন ইজ 24.64 মেগা ইলেকট্রন ভোল্ট। ওকে, বলো এটা নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে, বলো। হ্যালো স্যার, একটা কোশ্চেন আছে। বলো। স্যার, এখানে যখন নিউক্লিয়ার ফিউশন হচ্ছিল তখন ডিউটেরিয়ামের সাথে ট্রিটিয়াম নিয়ে করা হয়েছে, তা ওখানে অন্য কম্বিনেশন নিয়ে করা যাবে না? কোনখানে? এইটায় না, নিউক্লিয়ার ফিউশনে, মানে একদম প্রথমে ওই পেজ নাম্বার 14 খুব সম্ভবত। 14 নয়, এই 23। এইটা পরের পেজটা। এইটা না স্যার, ওই যেখানটা শুরু হচ্ছে নিউক্লিয়ার ফিউশন, এর আগের পেজটা। নিউক্লিয়ার ফিউশন এইটা, এইখান থেকে শুরু হয়েছে। হ্যাঁ, একটু পরে এইটা শুরু হয়েছে, মানে যেখানে ডিউটেরিয়ামের সাথে ট্রিটিয়ামের, এখানে, হ্যাঁ এইটা, হ্যাঁ বলছি স্যার, এখানে ডিউটেরিয়াম রিঅ্যাকশন করানো যাবে না? হ্যাঁ, সেটা হতেই পারে, হ্যাঁ, যে কোনো রকমের ফিউশন প্রসেস হতে পারে, কিন্তু প্রসেসটা হওয়ার তো কিছু কন্ডিশন লাগবে, কিছু টেম্পারেচারের ব্যাপার থাকে, বিভিন্ন রকম টেম্পারেচার দরকার হয়, সেটা হতেই পারে, মানে যে কোনো রিয়াকশন লাইকলি, বাট দেয়ার ইজ সাম প্রবাবিলিটি অফ অকারিং দ্যাট রিয়াকশন। এই রিয়াকশনটা অকার করার প্রবাবিলিটি যা একটা গিভেন কন্ডিশনে, এই একই কন্ডিশনে একটা ডয়টেরিয়ামের সাথে আরেকটা ডয়টেরিয়ামের ফিউশন হওয়ার যে প্রবাবিলিটি, সেইটা ডিফারেন্ট। হ্যাঁ, ঠিক আছে। যে কোনো রিয়াকশনের একটা প্রবাবিলিটি থাকে আর কি, এটা তোমার একটা রিয়াকশনকে এক্সাম্পল হিসাবে দেখানো হয়েছে। হ্যাঁ, ওকে, আর কোনো কোয়েশ্চেন আছে? প্রোটন চেনটা বুঝতে পারলে? প্রোটন চেনটা বুঝতে পেরেছো সবাই? ওকে, তারপরে আমরা পরের যে আরেকটা মেথড বললাম, যে প্রসেসে স্টেলার এনার্জি ডেভেলপড হয় বা সূর্যের মধ্যে এনার্জি পাওয়া যায়, এনার্জিটা প্রডিউসড হয়, এনার্জিটা জেনারেটেড হয়, সেটা হচ্ছে সিএনও সাইকেল বা কার্বন নাইট্রোজেন অক্সিজেন সাইকেল। এইখানেও কিন্তু এফেক্টিভলি
ওই 4টে প্রোটন থেকে আমরা একটা আলফা পার্টিকেল পাচ্ছি। আগে যেমন প্রোটন প্রোটন চেন রিঅ্যাকশনে দেখলাম 4টে প্রোটন থেকে একটা আলফা পার্টিকেল, এখানেও কিন্তু 4টে প্রোটন থেকে একটা আলফা পার্টিকেল পাওয়া যাচ্ছে। বাট এই প্রসেসটা কিন্তু অকার করছে ইন প্রেজেন্স অফ কার্বন, নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন। এই প্রসেসে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এইগুলো বেসিক্যালি ক্যাটালিস্টের রোল প্লে করছে। হ্যাঁ, অ্যাট দি এন্ড অফ দি প্রসেস কিন্তু দেখতে পাবে যে 4টে প্রোটন থেকে এফেক্টিভলি আমরা একটা আলফা পার্টিকেলে পেয়েছি। দেখো রিঅ্যাকশনটা কিভাবে অকার করছে। C12 একটা স্টেবল আইসোটোপ, হ্যাঁ, C12 একটা স্টেবল আইসোটোপ। এই স্টেবল আইসোটোপটার সাথে হাইড্রোজেন এর যদি ফিউশন হয় তাহলে নাইট্রোজেন 13 তৈরি হয়। নাইট্রোজেন 13টা আনস্টেবল, হ্যাঁ, এটা বিটা ডিকেতে টেক পার্ট করে একটা কার্বন 13 আইসোটোপে কনভার্টেড হয়। এই কার্বন 13টা আরেকটা প্রোটনের সাথে ফিউশন প্রসেসে টেক পার্ট করে নাইট্রোজেন 14 তৈরি হয়। নাইট্রোজেন 14টা আবার একটা প্রোটনের সাথে ফিউশন প্রসেসে টেক পার্ট করে একটা অক্সিজেন 15 তৈরি করে। এই অক্সিজেন 15টা আনস্টেবল, এটা বিটা ডিকেতে টেক পার্ট করে একটা নাইট্রোজেন 15-এ কনভার্টেড হয়। নাইট্রোজেন 15টা আবার একটা প্রোটনের সাথে ফিউশন প্রসেসে টেক পার্ট করে একটা কার্বন 12 আর একটা আলফা পার্টিকেল তৈরি করে। তাহলে দেখতে পাচ্ছ আমরা শুরু করেছিলাম কার্বন 12 নিয়ে, অ্যান্ড অ্যাট দি এন্ড অফ দি সাইকেল উই হ্যাভ কার্বন। তাহলে এন্টার প্রসেসে বেসিক্যালি 4টে প্রোটন থেকে আমরা একটা আলফা পার্টিকেল পাচ্ছি আর কি। এই রিঅ্যাকশনগুলোকে একদম যেমনভাবে বললাম সেরকমভাবে এক্সপ্লেন করা রয়েছে। প্রত্যেকটা রিঅ্যাকশনের এনার্জি ইল্ডকে দেওয়া রয়েছে। এই সবগুলোকে যদি সাম করো তাহলে এইরকম একটা রিঅ্যাকশন পাবে। C12 প্লাস 4H1 থেকে C12 প্লাস 4He প্লাস 2 বিটা পার্টিকেল, এখানে একটা বিটা পার্টিকেল, এখানে একটা বিটা পার্টিকেল, দুটো নিউট্রিনো। বিটা ডিকে হলে সেখানে নিউট্রিনো থাকবে, বিটা প্লাস ডিকে হলে নিউট্রিনো হবে গামা রে, আর 26.72 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি পাওয়া যাবে। আগের প্রসেসটা থেকে এই প্রসেসের এনার্জিটা কিছুটা বেশি। দুটো প্রসেসকে কম্পেয়ারও করতে পারো, দুটো এফেক্টিভলি একই রকম, 4টে প্রোটন থেকে একটা আলফা পার্টিকেল। তবে বেসিক ডিফারেন্সটা কি কি, সিএনও সাইকেলটা বেসিক্যালি একটা ক্যাটালিটিক সাইকেল, আনলাইক দি পিপি চেন। The net result of CNO cycle is the fusion of 4 protons to produce one helium-4 nucleus in the presence of C12, which must be present. হ্যাঁ, C12টাকে থাকতেই হবে, নাহলে কিন্তু CNO সাইকেলটা পারফর্ম হবে না। বাট ইউ সি ইট ইজ নট ডিস্ট্রয়েড ইন দি সাইকেল। সাইকেলটা শেষ হওয়ার পরে কিন্তু আমরা কার্বন 12টাকে ফিরে পাচ্ছি। তাহলে কার্বন 12 acts as a catalyst in the CNO cycle. CNO cycle is the dominant process in stars that are more massive, হ্যাঁ, যেগুলো সূর্যের থেকে রাফলি 1.3 টাইমস বা তার থেকেও বেশি ভারী, সেখানে সিএনও সাইকেলটা ডমিনেট করে। সূর্যে কিন্তু সানের মধ্যে মেইন সোর্স অফ এনার্জিটা হচ্ছে প্রোটন প্রোটন চেন। পিপি চেন রিঅ্যাকশন স্টার্টস at পিপি চেন রিঅ্যাকশন স্টার্টস at temperature. PP chain reaction starts at temperature around 4 into 10 to the power 6 Kelvin, making it the dominant energy source in smaller stars. Self-maintaining CNO chain reaction, এই CNO সাইকেলটা অকার করার জন্য কিন্তু আরো হায়ার টেম্পারেচার দরকার হয়। হ্যাঁ, যেটা বলছিলাম যে প্রোটন প্রোটন চেইন রিঅ্যাকশন অকার করার জন্য রিলেটিভলি লোয়ার টেম্পারেচার, দেখতে পাচ্ছ কত, 4 into 10 to the power 6 কেলভিন টেম্পারেচার দরকার। অন দি আদার হ্যান্ড সিএনও সাইকেল অকার করার জন্য কিন্তু 15 into 10 to the power 6 কেলভিন আরো হায়ার এনার্জি দরকার হয়। হ্যাঁ, সানের কোর টেম্পারেচারটা অ্যারাউন্ড 15.7 into 10 to the power 6 কেলভিন, এবং অনলি 1.7% of helium-4 nuclei produced in the sun is born via CNO cycle. তাহলে সানের মধ্যে মেন যে প্রসেসটা হয় এনার্জি প্রোডাকশনের জন্য, হিলিয়াম-4 প্রোডাকশনের জন্য, দ্যাট ইজ পিপি চেন। ওকে, এগুলোই বলা আছে আর কি। তারপরে এগুলো ডেসক্রিপটিভ নিজেরাই করে নিও, আমি শুধু একটু তাড়াতাড়ি করে বলে দিচ্ছি। নিউক্লিওসিনথেসিস বেসিক্যালি তোমার এই ফিউশন প্রসেস আর কি, যে প্রসেসে একটা লাইটার নিউক্লিয়াস থেকে heavier nucleus produced হয়। হ্যাঁ, nucleosynthesis is the process that creates new atomic nuclei from pre-existing nucleons, primarily protons and neutrons. এটা বেসিক্যালি তোমার স্মলার নিউক্লিয়াস থেকে, লাইটার নিউক্লিয়াস থেকে হেভিয়ার নিউক্লিয়াসে কনভার্সন প্রসেসটা। এই হাইড্রোজেন, হিলিয়াম এইগুলো তোমার প্রচুর পরিমাণে পাওয়া যায় বিভিন্ন স্টার বা সানে। হ্যাঁ, সান বা স্টারে হিলিয়াম, হাইড্রোজেন এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়। দে হ্যাভ গ্রেটার অ্যাবান্ডেন্সেস।
the relative abundances rapidly decrease with increase in mass number of the element and become almost constant for a greater than 100. যে সমস্ত নিউক্লিয়াসগুলোর বা অ্যাটমগুলোর মাস তোমার মাস নাম্বারটা 100 বা তার থেকে বেশি, সেখানে কিন্তু তোমার অলমোস্ট একই রকম অ্যামাউন্টের পাওয়া যায়, রিলেটিভ অ্যাবান্ডেন্সটা তাদের ক্ষেত্রে অলমোস্ট কনস্ট্যান্ট। কিছু লোকাল ভেরিয়েশন থাকতে পারে। These abundances are in no way correlated with chemical properties. Chemical properties সাথে এগুলোর কোনো রকম সম্পর্ক নেই। বেসিক্যালি এই হেভিয়ার এলিমেন্টগুলো প্রডিউস হয়েছে ভায়া দি প্রসেস অফ নিউক্লিয়ার ফিউশন। There is a clear correlation between cosmic abundances of the elements and their nuclear properties. এখানে একটা গ্রাফকে দেখানো হয়েছে, যেমনটা দেখতে পাচ্ছ যে রিলেটিভ অ্যাবান্ডেন্স, হ্যাঁ, মানে পার্সেন্টেজ হিসাবে কতটা পাওয়া যায়। এই হাইড্রোজেন হিলিয়াম এদের রিলেটিভ অ্যাবান্ডেন্সটা সব থেকে বেশি। বিভিন্ন স্টারে বা সানে এগুলোকে প্রচুর পরিমাণে পাওয়া যায়। অন দি আদার হ্যান্ড লিথিয়াম, বেরিলিয়াম, বোরন এইগুলোকে খুব কম পরিমাণে পাওয়া যায়। যত হেভিয়ার এলিমেন্টের দিকে যাচ্ছ দেখো রিলেটিভ অ্যাবান্ডেন্সটা তত কমতে থাকছে। এই যে ডোমেনটা, এই ডোমেনটাতে অলমোস্ট তোমার রিলেটিভ অ্যাবান্ডেন্সটা কনস্ট্যান্ট, এটাই বলা হয়েছে। আরো কিছু নিউমেরিক্যাল ডেটা পরিষ্কার করে দেওয়া রয়েছে। স্টারে বা সানে হাইড্রোজেনের রিলেটিভ অ্যাবান্ডেন্সটা হচ্ছে 11.4, 11.5, অলমোস্ট একই রকম। বিভিন্ন স্টারে সাথে যদি সানে হাইড্রোজেনের রিলেটিভ অ্যাবান্ডেন্সটা কম্পেয়ার করো, দেখতে পাবে যে তোমার অলমোস্ট সেম। একই রকম ভাবে হিলিয়ামের জন্য তাই, হিলিয়ামের জন্য 10.2, 10.2। তবে আর্থ ক্রাস্ট আমাদের পৃথিবীর ভিতরের দিকে বা স্টোনি মেটেরাইটসের ক্ষেত্রে হাইড্রোজেন হিলিয়াম এইটার পরিমাণটা খুব কম, বিকজ অফ গ্র্যাভিটেশনাল এফেক্ট। হ্যাঁ, গ্র্যাভিটেশনাল এফেক্ট, গ্র্যাভিটেশনাল ফিল্ডটা আর্থে বা স্টোনি মেটেরাইটসের ক্ষেত্রে তো অনেকটা কম অ্যাজ কম্পেয়ার টু স্টার বা সান। সেই জন্য হাইড্রোজেন বা হিলিয়ামগুলো গ্র্যাভিটেশনাল ফিল্ডটা ছেড়ে বাইরে চলে যায়। হ্যাঁ, তাদের ভেলোসিটিটা এসকেপ ভেলোসিটি থেকে বেশি হয়। এই তো কিভাবে এই রকম ধরনের এলিমেন্টগুলো কুকড হয়, হ্যাঁ, হাউ ডিফারেন্ট এলিমেন্টস কুড হ্যাভ বিন কুকড অর সিনথেসাইজড উইদিন স্টার্স ইন দি কোর্স অফ স্টেলার ইভলিউশন, এখানে সেইগুলোকে ডেসক্রাইব করা রয়েছে আর কি। ডিফারেন্ট টেম্পারেচারে, যত হায়ার টেম্পারেচারে যাচ্ছে তত হেভিয়ার আর হেভিয়ার এলিমেন্টগুলো ফিউশন প্রসেসে টেক পার্ট করছে। লোয়ার টেম্পারেচার ওই রাফলি 10 to the power 6, 10 to the power 7 এখানে প্রোটন প্রোটন চেন হয়। আরো হায়ার টেম্পারেচারে আমরা দেখলাম যে সিএনও সাইকেল হয়। যখন এই হাইড্রোজেনটা পুরোপুরি ইউজড হয়ে যায় তখন কন্ট্রাকশন হয়, গ্র্যাভিটেশনাল কন্ট্রাকশন বলা হয়, টেম্পারেচার বাড়তে থাকে। আরো হায়ার টেম্পারেচার 2 into 10 to the power 8 কেলভিনে হিলিয়াম নিউক্লিয়াই বিগিন টু ফিউজ, দুটো হিলিয়াম নিউক্লিয়াসের মধ্যে ফিউশন হয়। হ্যাঁ, হয়ে তোমার এইরকম বেরিলিয়াম 8 এর সাথে হিলিয়ামের ফিউশন হয়ে কার্বন 12 এর সাথে হিলিয়াম 4 এর ফিউশন হয়ে অক্সিজেন 16 এর সাথে হিলিয়াম 4 এর ফিউশন হয়ে নিয়ন 20, এইরকম ভাবে হেভিয়ার নিউক্লিয়াই গুলো প্রডিউসড হয়। ওকে, এই জিনিসগুলোকেই জাস্ট এক্সপ্লেন করা রয়েছে আর কি। মোর হায়ার টেম্পারেচারে এই হেভিয়ার নিউক্লিয়াই গুলো টেক প্লেস টু প্রডিউস মোর হেভিয়ার নিউক্লিয়াই লাইক আয়রন 56, নিকেল 56। এখানে দেখো জেড ভ্যালুটা কত, 26, এন ভ্যালুটা হচ্ছে 28 নাকি না, যাই হোক আয়রন 56টা মোস্ট স্টেবল নিউক্লিয়াস, তোমরা জানো আর কি। এইগুলোই বলা ছিল। হ্যাঁ, এটা মেইনলি ডেসক্রিপটিভ পার্ট, এটা একটু দেখে পড়ে নিও।